ফেরে সিএনজি চালাই। এডুকেশনাল কোয়ালিফিকেশন অনার্স পাশ করেছি 2016 সালে। পরিবারের অবস্থা ছিল মধ্যবিত্ত। চাকরির চিন্তা তখন মাথায় ঘুরপাক খাচ্ছিল আমার। আমি ছাত্র মেধাবী ছিলাম, রেজাল্টও যথেষ্ট ভালো। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। উনি মারা যান 2015 সালে। আব্বু মারা যাওয়ার আগে ওনার মাঝে আমি ও আমার পরিবার কিছু পরিবর্তন লক্ষ্য করি। আমার আব্বু রাতে ঘুমাতেন না, বারান্দায় গিয়ে একটু পরপর সিগারেট খেতেন। এমন রাত গেছে যে উনি 1 ঘন্টায় 10টারও বেশি সিগারেট খেয়েছেন। আম্মু আর আমরা ওনাকে অনেক বুঝিয়েছি, কিন্তু লাভ হয়নি। এরকম সিগারেটের নেশা যেন কারো কোনোদিন না থাকে। উনি যেন ক্ষুধার্ত জন্তুর মতো সিগারেট খেতেন। 1 মিনিট লাগতো না একটা সিগারেট শেষ করতে। আমিও খেতাম, কিন্তু এতটা না। বাবার আরো কিছু সমস্যার মাঝে নিজে নিজে কথা বলাটাও একটা সমস্যা। উনি বারান্দায় বসে সিগারেট খেতে খেতে কার সাথে যেন কথা বলতেন, গালমন্দ করতেন। আবার মাঝে মাঝে সিগারেট শেয়ার করার জন্য ধরতেন। শেষ সময়ে ওনার মরণের টান উঠলে মসজিদ থেকে হুজুর আনা হয়। হুজুর বলেছিলেন আমার বাবার মৃত্যু নাকি স্বাভাবিক নয়, কিছু একটা আছে যা আমাদের পরিবারের ওপর মরণ ছায়া দিয়ে ঠেকে রাখছে। হুজুর আব্বুর কানে কালেমা পাঠ করালেন। আমার আব্বু আমার হাত ধরে মরণ যন্ত্রণা নিয়ে বললেন, কামাল, পরিবারটাকে বাঁচাস বাবা, আমি পারলাম না। চেষ্টা করেছিলাম। মায়ের আর বোনের খেয়াল রাখিস, ওরা তোদেরও ছাড়বে না। সাবধানে থাকিস। আল্লাহ হাফেজ। আমি আব্বুকে বারবার বহুবার সান্ত্বনা দিয়েছিলাম, কিন্তু ফজরের আজানের 5-10 মিনিট আগেই আমার বাবা ইন্তেকাল করেন। আব্বু মারা যাওয়ার পর আমি কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করি। আমার আব্বুর চোখ বন্ধ করে দিলেও ওনার চোখ বারবার খুলে যাচ্ছিল। মারা যাবার কয়েক ঘন্টা পরেও শরীর আগুনের মতো গরম ছিল। মনে হচ্ছিল শরীরের ভেতর যেন আগুন জ্বলছে। ওনাকে গোসল করানোর সময় মাথায় হাত দিতেই ওনার চুল সব খসে পড়ে যায়। কপাল মুছতে গেলে ভ্রুগুলো একইভাবে খুলে যায়। আমার আব্বুর ঠোঁটের চামড়া ওনার মৃত্যুর মাত্র 2 ঘন্টার মাঝে খসে পড়তে শুরু করে। এসব দেখে আমরা রীতিমতো ভয় পেয়ে যাই। হুজুর বলেন খুব জলদি দাফন করতে হবে লাশ। এদিকে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর শুভাকাঙ্ক্ষী তেমন কেউ তখন এসে পৌঁছায়নি। কিন্তু লাশের এরকম অবস্থা দেখে আমরা সিদ্ধান্ত নেই লাশ দাফনের। এদিকে মাত্র 2 ঘন্টা কবর খোঁড়াও শেষ হয়নি, আর শেষ হয়নি জানাজার নামাজও। আবারও 3-4 জন অতিরিক্ত লোক লাগিয়ে কবর খোদার কাজের গতি বাড়ানো হয়। হুজুরের কথা মতো উপস্থিত ব্যক্তিবর্গদের সাথে আমরা জানাজার নামাজ আদায় করি। নামাজ শেষে আমার আব্বুর লাশ খাটিয়াতে ওঠানো হয়। এর মাঝে কয়েকজন আত্মীয় পরিজন চলে আসেন। অবশেষে আমরা আমার আব্বুর লাশ দাফন করার জন্য প্রস্তুতি নেই। আমি, চাচা, চাচাতো 2 ভাই আব্বুর খাটিয়ায় কাঁধ দেবার জন্য তুলতে গিয়ে দেখি আব্বুর লাশ থেকে ধোঁয়া বের হচ্ছে। ঠিক যেমন ধোঁয়া রান্না বান্না বা অন্য যে কোনো কিছু, বা সিগারেটের ধোঁয়াও যেরকম হয়, একটা কুণ্ডলি পাকানো ধোঁয়া, সেরকম একটা ধোঁয়ার কথা লিখেছেন সাবিত। আমি সেটাই যেভাবে লিখেছি আমি সেভাবে পড়ছি আসলে, যে সিগারেটের ধোঁয়া বের হয়। সিগারেটের বোটকা একটা গন্ধে চারপাশ যেন ভারী হয়ে ওঠে। লাশের কাফন খুলে যাওয়া আমরা সেটা দেখি এবং কেউ কল্পনাও করতে পারবে না। কাফন ভর্তি লাশের ভেতর থেকে কেমন যেন অনেক আবর্জনা বের হয়ে আসে। এভাবে কেউ কোনো শত্রুতার জের ধরে, মানে আমি যেটা বলছি যে আচ্ছা সাবিত যেভাবে বলছে, আমি লিসেনারদের সাথে এই কথাটা আসলে শেয়ার করতে চাই যে সাবিত যেভাবে বলছে এটা একটু অস্বাভাবিক, কিন্তু এটা বিচারের ভার আমি আপনাদের উপরে দিলাম। আপনারাই এটা কমেন্ট করে জানাতে পারেন যে লাশের কাফন খুলে দেখি সেখানে কেউ কল্পনাও করতে পারবে না কাফন ভর্তি লাশের চারপাশে সিগারেটের ফিল্টারে ভরে গেছে। আমরা ভাবলাম কেউ হয়তো শত্রুতার জের ধরে এমন জঘন্য কাজ করেছে। হুজুরের সাথে মিলে আব্বুর লাশটাকে আমরা গোসল করতে যাই। আব্বুর হাত আর চেহারাও যেন খসে যাচ্ছিল। এবার গোসল করিয়ে দ্রুত লাশ খাটিয়ায় তুলে কবরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করা হয়। অনেকটা পথ হেঁটে যেতে যেতে প্রায় সন্ধে নেমে যায়। এদিকে এতক্ষণ কাঁধে লাশ বহন করার ফলে লাশের ভার যেন বেড়েই চলেছিল। আমার সাথে আমার খালাতো ভাই কাঁধ বদল করেন। সন্ধে নামতে এক আজব কাহিনী খেয়াল করলাম আমরা। লাশের গায়ে গোলাপ জল দেওয়া, আশেপাশে আকরবাতিও জ্বলছে, কিন্তু খাটিয়া চারপাশে কেমন যেন বাজে সিগারেটের গন্ধ। এদিকে গলে গলে লাশ থেকে টপ টপ করে রস বেরিয়ে যাচ্ছিল। আমার এক চাচাতো ভাই খাটিয়ার কাঁধ ছেড়ে বমি করে ফেলল। অন্য এক ভাই খাটিয়া ধরে দ্রুত লাশ কবরস্থানে নিয়ে দাফন করা হয়। দাফনের পর আমরা 10-15 মিনিট কবরের সামনেই বসেছিলাম। কুয়াশাময় সন্ধ্যায় যেন কবর থেকে ধোঁয়া বের হচ্ছিল বলে মনে হচ্ছিল। সিগারেটের গন্ধে আমার মাথা যেন ঘুরছিল। হুজুরের ধাক্কাতে আমি যেন এই জগতে ফিরি। হুজুর আমাকে কিছু
না বলেই সেখান থেকে তুলে নিয়ে আসেন। কামাল, তোমার আব্বুর জন্য আমরা সবাই দোয়া করি, কিন্তু পাপ কাউকে ছাড়ে না, সেটা কি তুমি জানো? আজকের এই ঘটনাগুলো কি তুমি স্বাভাবিক মনে করো? কিছু একটা আছে যা আমরা কেউ বুঝতে পারছি না। সাবধানে থেকো আর মা বোনদের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। এরপর আমি হুজুরের সাথেই বাসায় ফিরে আম্মুর ঘরে গিয়ে দেখি আম্মু আর আমার বোন কাঁদছেন। আমি ওনাদের কিছু না বলেই সিগারেটের প্যাকেট হাতে বারান্দায় চলে আসি। বারান্দায় বসে সিগারেট ধরিয়ে টান দিতেই আমার মাথা ঘুরে গেল। আমি কি খাচ্ছি? আমি আগে থেকে সিগারেট খাই এমন তো হয় না। সিগারেটটা ফেলে দিলাম, চলে এলাম ঘরে এসে আমি ধাক্কা খেলাম। দেখলাম আমার আব্বু আমার বিছানায় শুয়ে আছেন সিগারেট হাতে। আমাকে বলছেন, কিরে খাবি? নে খা। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে আসি, আমার আম্মুর ঘরে চলে যাই। আম্মু আর আমার বোনকে সেদিন আমি সবকিছু বলিনি, হতে পারে সেগুলো আমার মনের ভুল। সেদিনের পর থেকে আমার জীবনটাও যেন বদলে গেল। সারা রাত নিশাচরের মতো জেগে থাকি, কিন্তু কেন সেটাও জানি না। সারাদিনে মাত্র 2-3 ঘন্টা ঘুমাই, কিন্তু খুবই পাতলা ঘুম। জেগে থাকি, নিজের অজান্তে সিগারেটের প্যাকেটে হাত চলে যায়। একের পর এক সিগারেট খেতেই থাকি। হাজার হাজার আওয়াজ পাই কানে। রাতের বেলা ছায়ার পর ছায়া দেখি। ওরা মনে হয় আমাকে কিছু বলতে চায়। আর আম্মুকে আমি সব জানালে উনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার আমার সব কথা শুনে স্মোক করা থেকে দূরে থাকার জন্য রিহাবে থাকার পরামর্শ দেন। যথারীতি আমি রিহাবে ভর্তি হই। ভেবেছিলাম এখান থেকে সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরব, কিন্তু কে জানতো আমার জায়গা রিহাবেও হবে না। রিহাবে আমি ছিলাম মাত্র 3 রাত। কেন রিহাব থেকে আমাকে বের করে দেয়া হয়েছে জানেন? বলছি। রিহাবের প্রথম রাতে খাবারের পর ওনারা আমাকে মেডিসিন খেতে দিয়েছিলেন। মেডিসিন খেয়ে ঘুমানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আমার নাকে প্রচন্ড পরিমাণ সিগারেটের গন্ধ ভেসে আসলো। আমি দরজা দিয়ে বের হয়ে দেখি নিচতলার গার্ড সিগারেট খাচ্ছেন। আমি দৌড়ে গিয়ে সিগারেট কেড়ে নিতে যাই। এদিকে আমার দৌড়ানোর শব্দ শুনে কর্তৃপক্ষ আমাকে ধরতে এগিয়ে আসে। আমি গার্ডের হাতে কামড় বসিয়ে দেই সিগারেট নেবার জন্য। এরপর আমার মুখ থেকে গার্ডের হাত ছাড়িয়ে ওনারা আমাকে আমার ঘরে এনে বেঁধে ফেলেন। ওনাদের ডাক্তার এসে আমাকে পরীক্ষা করেন। উনি আমাদের কিছু একটা ইনজেকশন দিয়ে স্ট্যাবল করেন আর কর্তৃপক্ষকে বলেন, সিগারেট স্মোকার তো এতটা ভায়োলেন্ট হয় না। এর কি সমস্যা বুঝতে পারছি না, ওকে মানসিক রোগী বলেও মনে হচ্ছে। ডাক্তারের এসব কথা শুনে আমার প্রচন্ড রাগ হচ্ছিল। পরের দিন সকালে আমার আম্মু আর আমার বোনকে খবর দেওয়া হয় আমার অবস্থা বর্ণনা করার জন্য। আমার আম্মুর কান্না আমি সেদিন সহ্যই করতে পারছিলাম না। রিহাবের দ্বিতীয় রাত। খাওয়া দাওয়া শেষ করে মেডিসিন নিয়ে ঘুমিয়েছিলাম আমি। মধ্যরাতে ঘুম ভাঙল কাশির জন্য। উঠে দেখি রুমে সিগারেটের ধোঁয়ার কুয়াশায় ভরে গেছে। আমার রুমের মেঝেতে অসংখ্য ইঁদুর আর টিকটিকি মরে পড়ে আছে। ধোঁয়ার ধূম্র জালে যেন আমি দম নিতে পারছিলাম না। কখন জ্ঞান হারাই জানি না। জ্ঞান ফিরতে আমি রিহাবের কাছে থাকা হাসপাতালের বেডে নিজেকে আবিষ্কার করি। আমার মা ও বোন আমার পাশে বসেছিলেন। কি হয়েছে জিজ্ঞেস করতেই ওনারা আমাকে বললেন, গতকাল রাতে আমার রুম থেকে রিহাবের সিকিউরিটি গার্ড কেমন যেন কুঁই কুঁই আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ যেন তার জীবনের শেষ প্রহর গুনছে। দম নেয়ার কষ্ট থেকে কুঁই কুঁই শব্দ হচ্ছিল। গার্ড আমার রুমে ঢুকে দেখে আমি রুমের বিছানায় বসে সিগারেট খাচ্ছি আর আমার মুখের চামড়া খসে খসে নাকি পড়ছে। উনি শুরুতে মনের ভুল ভেবে চোখ কোঁচলে আবারও আমার দিকে তাকান। উনি এরপর দেখেন আমার পেছনে একটা ছায়া, যার দুটি চোখ জলজল করছিল। উনি নাকি নড়তেও পারছিলেন না আর কথাও বলতে পারছিলেন না। আমি নাকি ওনাকে ভারী গলায় বলেছিলাম, আমাকে তুই দেখে ফেলেছিস, এবার তোকে মরতে হবে, কিভাবে তোর মরণ হবে। এই কথা বলে আমি নাকি আমার পেছনের ছায়ার দিকে তাকাই। এই ছায়াটা আমাকে খুব যত্ন করে বিছানায় শুইয়ে দিল আর আস্তে আস্তে আমার গলা কেটে দিল। এহেন দৃশ্য দেখে গার্ড চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে রিহাবের কর্তৃপক্ষকে নিয়ে আসেন এবং গার্ডের অজ্ঞান দেহের সামনে বসে কি যেন বলছিলাম। ওনাদের ধারণা কালো জাদু করার মতো অঙ্গভঙ্গি ছিল আমার। আমাকে দেখে আমাকে ডাক দিতেই নাকি রুম থেকে বের হয়ে দোতলার বারান্দার নিচে গিয়ে লাফ দেই। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। আমার আম্মুকে রিহাবের লোকেরা নাকি বলেছিল যে আমাকে তারা আর রাখতে চাচ্ছে না। এমন আচরণ নাকি ওনারা আগে কখনো দেখেনি। গার্ড নাকি জ্ঞান ফিরতে নিজের বাড়িতে চলে গেছে এক কাপড়ে। যাবার আগে বলেছিল, শয়তান, এই ছেলের ভেতরে শয়তানের বাস, বাঁচবে না, কেউ বাঁচবে না। আমাকে রিহাব থেকে বের করে দিতে চাইলে আমার আম্মু কাকুতি মিনতি করার জন্য আমাকে সর্বশেষ একটা সুযোগ দেন। রিহাবের তৃতীয় রাত। তৃতীয় রাতের কথা আমার তেমন কিছু মনে নেই। কর্তব্যরত অফিসারের ভাষায় সেদিন সন্ধ্যেবেলা থেকে রিহাবের আবহাওয়া কেমন যেন ঠান্ডা আর গোমট হয়েছিল। রাত বাড়ার সাথে সাথে যেন আবহাওয়া আরো থমকে যাচ্ছিল। উনি ওনার ডিউটি শেষ করে সবার রুমগুলো চেক করছিলেন। আমার রুমের সামনে আসতেই উনি বিদ্ঘুটে বাজে রকমের ফিক ফিক হাসির শব্দ শুনতে পান।